বক্তৃতা করতে একটু সমস্যা হয়। আমি কয়েকটা জনসভা করেছি, এর মধ্যে জনসভায় গিয়েই আমার মনে হয়েছে কার বিরুদ্ধে কথা বলবো। মানে আগে যেমন আওয়ামী লীগ ছিল তো খুব তো বলতে পারতাম জম্পেশ, এখন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে বলা যায়, মরা হাতি বলে লাভ কি। বিএনপি তো আমাদের সাথেই একসাথে এতদিন আন্দোলন করলাম, যুগপথ এখন নাই, কিন্তু তারপরেও আবার সংস্কারের একটা ব্যাপার আছে। আর ক্ষমতায় যারা আছে তাদের সম্পর্কে বলি যে তারা ভালো কিছু করুক, তাদের আমরা সমর্থন করছি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে ডক্টর ইউনূস ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য মতলব বাসছে? না, মশিউর রশিদ ভাই তো মাথা নাড়বি, পারলে আরো জোরে চিৎকার করবে, আমি জানি। কিন্তু বাকিরা আপনারা খুব বলছেন না কিছু। মানে কি হয়েছে জানেন? মানে কি হয়েছে, আল জাজিরার বক্তব্য যখন প্রকাশ পেল, সেটা আবার এমন সময় প্রকাশ পেয়েছে, আগের দিন উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, সেইখানে ওগুলো কিছু বলেনি, কিন্তু আল জাজিরাতে উনি নাকি বললেন 4 বছর আরো থাকবেন। কেউ কেউ আমাকে শোনো না, 4 বছর না, বলেছেন 4 বছরের একটু কম। আমার নিজেরও খুব খারাপ লাগলো। বলেছিলাম যে আপনার কি দীর্ঘদিন ক্ষমতা থাকার ধান্দা আছে দেখি। মানে আমি যা বলছি ল্যাঙ্গুয়েজ কিন্তু তাই বলেছিলাম। আমাকে বললেন এগুলো কী বলো? তো আমি বললাম যে ডক্টর ইউনূস ইজ এ বিগ পার্সনালিটি, ওনার ক্ষমতায় থাকতে হবে কারণ চিফ অ্যাডভাইজার হতে হবে কারণ, তো তার চেয়ে বড়ই আছে। আপনার বরঞ্চ উচিত হলো ভালো করে একটা নির্বাচন দিয়ে চলে যান, তাতে আপনার সম্মান বাড়বে, ইমেজ বাড়বে। উনি আমার সাথে খুব অ্যাগ্রি করলেন, কিন্তু এখন আবার এরকম করবেন কেন? তারপরে আমি দেখলাম তার প্রেস সেক্রেটারি এটার উপরে একটা ব্যাখ্যা দিয়েছে। আমি মনে করি আপনারা সবাই জানেন, এটা বোধহয় আমার বলার দরকার লাগবে না। আমি সাংবাদিকদের কাছে খোঁজ দিলাম, তারা বললেন হ্যাঁ বিষয়টা এই, আমি নিজে এটা শুনিনি। তাহলে ওনার বিরুদ্ধে বক্তব্যটা কি? আমেরিকা গেছিলেন, সেখানে $8 বিলিয়ন যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টটা তারা কমিট করেছে, এটা বক্তৃতায় বলেছেন। তারপরে অন্য জায়গা থেকে পাবেন 5 বিলিয়ন। বললেন যে এটা যদি হয় তাহলে আমাদের ইকোনমি একটা সলিড ফুটিংয়ের উপর দাঁড়ায়। আমি মনে করি কথাটা ঠিক। তারপরে আবার রেমিটেন্সও বাড়ছে। আগের সরকারকে লোকে চোর ডাকাত করে করতো, কেউই ব্যাংকে বা লিগ্যাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেগুলোতে টাকা পাঠাতো না। ডক্টর ইউনূস আসবার পর মনে করলো চুরি তো আর হবে না, এখন রেমিটেন্স বেড়ে গেছে এবং 2 মাসে 3 বিলিয়নের মতো ডেট সার্ভিসিং করেছেন, রিজার্ভের উপরে কোনো টান পড়েনি। খুব ছোট কাজটা, কিন্তু রিজার্ভ নিয়ে আমাদের খুব চিন্তা ছিল। তারপরে ব্যাংকিং, মানে এখনো তারল্য সংকট যায়নি, কিন্তু কিছু কিছু ব্যাংকে এখন আপনি 5 লাখ টাকার টাকা চেক দিলে 5 লাখ টাকাই দেয়। আবার আছে কোনো কোনো ব্যাংক 10 লাখ টাকা দিলে 10,000 দেয়, তারা বেশি দিতে পারে না। হয়তো উনি আশা করছেন এই ক্রাইসিসটাও চলে যাবে। দ্যাট ইজ আ বিগ থিং, এগেন আমি বলি। তো আমি ওনাকে সমালোচনা করব বা যাই করবো, আমি মনে করি বিশেষ করে 5 আগস্টের পরে আমাদের দেশ বদলাচ্ছে। এখন আগের মতো সবচেয়ে বড় কথা, রাজনীতি করা যাবে না। রাজনৈতিক দলগুলো আগের মতো চেহারায় অবয়ব, রাজনৈতিক দলগুলো আগের মতোই ওই চেহারায় অবয়বে এবং চরিত্রে থাকতে পারবে না। মানে বাংলাদেশের একটা মজা কি জানেন, একবার বিশাল এক আন্দোলনে সরকার পতন হলো, আর বিরোধী দলের নেতা সহ পুরা দল পলায়ন করল, জানেন বাংলাদেশে। আর এইবার হয়েছে যে বিশাল অভ্যুত্থানে সরকারের পতন হলো, আর প্রধান বিরোধী দল সাইড যায়নি দাঁড়িয়ে থাকলো। মানে এরকম কেন হয়? নিশ্চয়ই কোনো কোনো জায়গাতে কিছু একটা দুর্বলতা আছে, না হলে এরকম থাকবার কথা ছিল না। এটার একটা ব্যাখ্যা আমি করতে পারতাম, বেশি সময় নেই বলে তার মধ্যে আমি যাচ্ছি না। আমি বলছি ওই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সবার মধ্যে একটা জাগরণ হলো, নতুন বাংলাদেশ চাই।
নতুন বাংলাদেশ মানে আগে যা যা চলতো এগুলো চলবে না, অন্যায় অত্যাচার লুটপাট সব কিছুই জানেন আপনারা। কিন্তু একটা কথা বলা হলো না, এখনো বলা হচ্ছে না, যে এই সব কিছু করবার জন্যে রাজনৈতিক দলগুলো বদলাতে হবে, না হলে কিছুই থাকবে না। কারণ আগে কি হয়েছে, এরশাদ গেছে, তারপরে আর একটা দল আসছে, মানে 6 ডিসেম্বর এরশাদ সাহেব চলে গেছেন, 6 দিনও যায়নি ফুলবাড়িতে এক দল বিরোধী দল জনসভা করতে, আগে যারা বিরোধী দল ছিল আর এক দল হামলা করেছে, সেইখানে মারামারি গোলাগুলি হয়নি, টিয়ার গেছে, একদম ধোঁয়ায় অন্ধকার, হ্যাঁ অনেক কিছু হয়েছে। তারপরে রাজনৈতিক দলগুলো যদি ওটা না করতো তাইলে কিন্তু অনেক চেঞ্জ হতো। মাহমুদ্দিন খোকন এখানে আছেন, মানে আমি এরকম মনে করি, যদি খালি মানুষ মনে করে বিএনপি রিয়েলি বদলে গেছে, এটা এখন আমাদের দল, তাহলে দেশ বদলাবে। বিএনপি ওই রকম জায়গায় কি যেতে পেরেছে? না হলে এই যে দেখলাম আপনাদের লেখার মধ্যে মানে এই পেপারের মধ্যে লিখেছেন, সংস্কার যতদূর সম্ভব এই অন্তর্বর্তী সরকার করে গেলেই ভালো। কেন লিখছেন? মনে করছেন যদি সংস্কার এরা করে না যায়, এরপরে যারা আসবে তারা নাও করতে পারে, তাই তো আগে এরকম হয়েছে। অতএব আমি বলি ওই জিনিসটাও বদলানো দরকার। ডক্টর ইউনূসের একটা সমস্যা আছে কি, আমি মনে করি উনি রাজনীতিকে খুব মানে রাজনীতিতে খুব কমফোর্টেবল ধরনের, অনেকের সাথে কথা বলেন, আমি জানি খবর দিয়ে কেউ ডাকছে এখন, কোন দিন রেজওয়ানা নাম বললেন না? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, রেজওয়ানা তো কোন দিন দেখবো যে তাকে ডেকেছে, একটু কথা বলবো তোমার সাথে, এরকম কথা বলেন কিন্তু অনেকের সাথে বলছে, কিন্তু রাজনৈতিক নেতাদের ডাকেন না, রাজনৈতিক দলকে ডাকেন না। আচ্ছা বিশ্বাস অবিশ্বাস তো আমি জানি না, কিন্তু ডাকেননি উনি, ডেকেছেন কি 15ই আগস্ট কি করব? আরে আপনার হোম মিনিস্টার বলে ফেলেছেন আমি তো সভা সমিতিতে বানা করি নাই, সংগঠন হতে বানা করি নাই, তাহলে আবার আমাদের ডাকলেন কেন? কি করবেন? আপনি তো সমাবেশ করবেন অনুমতি দিয়ে দিলেন। প্রশ্নটা আমি করেছিলাম, বলেন ভাই আর বিব্রত করেন না, যা হয়েছে হয়েছে, ওই কথার মধ্যে থাকবো না আমরা। হ্যাঁ আলোচনার মধ্যেই বলেছেন, আমি এটাও বলেছিলাম যে তা আওয়ামী লীগের সব ওরা বলতো, মন্ত্রী একটা বলতো আরেকজন বলতো ওটা তার নিজের বক্তব্য, এটা সরকারের বক্তব্য নয়, এরকম বললে তো হবে না। এই কাজটা হচ্ছে, মানে এই পর্যন্ত পুলিশ কিছু ঠিক করতে পারবে না, কিছু কিছু ঠিক করেছে, কিন্তু এখনো থানার পুলিশ নড়ে না, গেলে ঠিক মতো তাকে না, আবার গেলে ওসি চেয়ারে দেখবে যে সিভিলিয়ান একটা বসা আছে, ওসি চেয়ারে সিভিলিয়ান একটা বসা আছে, তিনি জায়গায় কি হয়েছে বড় চেনে আর কি, উনি তো এলাকার লোক, তার কাছে কমপ্লেন করতে হয়। আর যদি থানাকে বলেন ও রিপোর্ট লেখে না, কোনো জিডি নেয় না, তদন্ত করতে বলেন তো তদন্ত করতে যায় না, কিন্তু তলে তলে না 2 নম্বরই ব্যবসা শুরু হয়ে গেছে থানার মধ্যে। কিছু করতে পারেনি সরকার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারে নাই। আর এই যে ইলেকশন কমিশন যেটা ইলেকশন করবে, ডক্টর ইউনূস বক্তৃতা করলেন এই কয়েকদিনের মধ্যে ইলেকশন কমিশন গঠন করে ফেলছি, তখন তারাই সব দায়িত্ব নেবে। আর ইলেকশন কমিশন মানে কি 5টা কমিশন নাকি? ইলেকশন কমিশন মানে ডাউন টু দি গ্রাউন্ড, মনে করেন চৌকিদার দফাদার পর্যন্ত ইলেকশন কমিশনের আন্ডারে আসে, কেউ ইলেকশন কমিশনের কথা শোনে না, এবং পুলিশগুলো নিজেদের মতো চলে, আরবি যদি মনে করে নিজেদের মতো ডিউটি করে, একে থামাই ওকে ধরে, এরকম আমার অভিজ্ঞতা আছে। এই সময় দরকার ছিল রাজনৈতিক দলের সাথে কথা বলে বিষয়টা নিষ্পত্তি করা। ইউনূস সাহেব কী করলেন দেখেন, ছাত্ররা, এটাও আমি বুঝি না, ছাত্ররা কি সরকারে না বিরোধী দলে? ওদের 3 জন সরকারে আছে না, আবার আন্দোলন করছে, চুপ থাকবে না, চলে যাও, সরকার থেকে সরায় না, সরাইও নেই। জিজ্ঞেস করলে বলেছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলবো, একটা জাতীয় ঐক্যমত্য লাগবে। গতকাল নাকি পরশুদিন বক্তৃতা করার সময় বললেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ চালিয়ে যাচ্ছি। কই আমি তো জানি না, সাইফুল ভাই আছেন, জিজ্ঞেস করেন। এখানে আমি জানি না মাহমুদ্দিন খোকন কতখানি জানেন, ও গিয়ার ভাই তো পার্টি টাটি করেন না বোধহয় দেখি, হ্যাঁ মসজিদ তাদের সাথে বলছেন, ওর সাথে কথা বলছে কিনা জানি না, বিএনপির সাথে কারোর সাথে কথা বলেছে বলেন নাই, কিন্তু ওর কথা চালিয়ে যাচ্ছি।
ডক্টর ইউনূস এরকম বললে তখন আমার মনে এত বড় মানুষ এটা কি বললেন, এর বেশি তো বলতে পারি না, সেটা শোভন হয় না। একেবারেই রাজনীতি বিবর্জিত একটা চিন্তা করছেন এবং সেই চিন্তার ভিত্তিতে উনি তার সংস্কারও পাচ্ছেন। ক্ষমতায় যাওয়ার দায়িত্ব পাবার 1 মাস পরে উনি বলেছিলেন আমরা এই 1 মাসে যা সংস্কার করেছি, আর 1 মাস বাদ দেন 110 দিন চলছে, কি সংস্কার করেছেন বলেন তো? পুলিশে আইজি ভয়ের চোটে পালিয়েছেন, ওর জায়গায় নতুন একটা আইজি যদি দেন, এটাকে সংস্কার বলবেন? 5 জন অফিসারকে বদলি করে নতুন অফিসার দিয়ে তাকে সংস্কার বলবেন? যতক্ষণ না গুণগত কোনো পরিবর্তন হচ্ছে ততক্ষণ সেটাকে আপনি সংস্কার বলতে পারেন না। আপনি পুলিশ তৈরি করবেন একটা জনবান্ধব পুলিশ, এরকম একটা পুলিশ যে ভোটের সময় উইল বি ভেরি পজিটিভ, এই পুলিশ দিয়ে ভোট করতে পারবেন? ওই আগের ধান্দাই চলবে। তারপরে আরও ইলেকশন যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার হবে, তারা যদি মনে করে যে বিএনপি তো আসবে, তো বিএনপিকে ফেভার করবে না, তো ওকে ফেভার করবে সে। আপনি এই অ্যাটমসফিয়ারটা বদলাবার জন্য তো কোনো কাজ করতে পারেনি। সংস্কার মানে ডেফিনেটলি দ্যাট ইজ এ কোয়ালিটেটিভ চেঞ্জ, আদারওয়াইজ এটা সংস্কার চলে জাস্ট বাই চেঞ্জিং ম্যান, এটা কখনোই হতে পারে না। উনি সংস্কারও তেমন করে করেননি। তারপরে যে কমিশন বানিয়েছেন না, এরা তো 10টা বানিয়েছে, বিএনপির 31 দফার মধ্যে আবার বেশি কমিশন আছে, অনেকে পড়েননি, হয়তো পড়ে দেখবেন আরও বেশি কমিশনের প্রস্তাব আছে। কমিশন তো লাগে। এই কমিশন বলবার পরে, কমিশন গঠন হওয়ার পরে আমি বলেছিলাম ওনাকে যে এই কমিশন নিজে নিজে রিপোর্ট বানাবে কেন, আমাদের সাথে কথা বলে রিপোর্ট বানান, তাহলে তো কাজটা এগিয়ে থাকলো। আর ওনারা ওনাদের মতো বানিয়ে যখন দেবে তখন আমরা আবার তো তর্ক করব। এখন কমিশন সিদ্ধান্ত করেছে আমাদের সাথে কথাই বলবে না, ওরা লিখে লিখে গভর্নমেন্টের কাছে দেবে, গভর্নমেন্ট আমাদের সাথে কথা বলবে। যিনি লিখেছেন উনি কথা বলবেন না, যিনি লেখেননি উনি কথা বলবেন। যে লেখে তার যত কনসেপশন ভালো থাকে, যে লেখেনি সে তো অনেকে নিজেই বুঝবে না, পড়ে পড়ে তার আগে বুঝতে হবে যে তার উদ্দেশ্য কী, এগুলোর মানে কি। তো এটাও কোনো ডায়লগ হলো না, তাহলে সংস্কারটা হবে কি? আমাদের সংশয় ওই জায়গায়। কিন্তু আমি বলি, কথা লম্বা করব না, বিপদ হলো এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে যেতে কে? আমরা জিতব? বিএনপি জিতবে? যদি কিছু যেতে, এমনিতেই এখন তো আমেরিকার অনেক লোকে বগল বাজাতে দেখি, সব লোকজন ঘুরে বেড়ায় না, আছে তো তারা, আর থাকবে না কেন বলেন? অ্যাটর্নি জেনারেল প্রথমেই বলেছেন আমাদের কোনো দল বাতিল করার চিন্তা নেই, নিষিদ্ধ করবো না। আইন উপদেষ্টা তিনি বলেছেন এটা করবো না। তারপরে হিন্দু না কোন পত্রিকার সাথে ডক্টর ইউনূস যে সাক্ষাৎকার, হ্যাঁ দ্য হিন্দুর সাথে সাক্ষাৎকার দিয়ে উনি বলেছেন যে না, তারা নির্বাচনে থাকতে পারবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে, কে যেন বললেন না যে এই যে পিআর মানে কি বলা যায় দেখে, প্রতিনিধিত্বশীল না সংখ্যানুপাতিক ভোট যদি হয়, তাহলে সেই ভোট ভালোই হতো, আমার জন্য ভালো ছিল। আমি আরো জায়গায় বলেছি যে ভোট আমি পাবো, সব পার্টি মিলে ভোট পেয়ে যা পাবো, হয়তো দেখা যাবে আবার একটা ক্যান্ডিডেটও জিতে যায়। কিন্তু যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতো তাহলে হয়তো আমি 3টা সিট পেয়ে যেতাম। 1% ধরেই তো 3টা। তারপরেও ভয় পাই, এটা করলে যে স্বৈরাচারকে এত রক্ত দিয়ে, জীবন দিয়ে, ঘাম দিয়ে, অত্যাচার নির্যাতন সহ্য করে পতন ঘটালাম, ওরাই প্রধান বিরোধী দলে দাঁড়িয়ে যাবে, ওই সেটাই সাপোর্ট দেয়। আমি একটা নীতির কথা বলবো কিন্তু কৌশলে মার খাবো, সেই রকম নীতি কখনো নীতি নয়। নীতির সাথে কৌশল মিলবে, এমন একটা নীতি করবো যাতে কৌশলে আমি জিততে পারি, তার আবার জেতাটা পরিপূর্ণ হয়, এটাতে হয় না, অতএব ওই জায়গায় যেতে পারছি না। এরকম হয়েছে। এখন কিন্তু ওই যে বললেন, কে বললেন, কখন বললেন বা অন্য কেউ বলেছেন যে আমরা তো নূর বলেছেন আমরা তো ঐক্যবদ্ধ থাকতে পারছি না। ঐক্যবদ্ধ থাকবেন কীভাবে? বিএনপি দেখে যে তারা যদি এমনি এখন যেটা চলছে এই ভোট চলে, তাহলে ওরা 200-র বেশি সিট জিততে পারে। কিন্তু যদি আপনি সংখ্যানুপাতিক ভোট করেন, 30%, 35% ভোট পেলে ওরা তো সরকারই গঠন করতে পারবে না। তো এই কারণে এটা হচ্ছে না। এই জটিলতার মধ্যে আমি মনে করি আমাদের পেশেন্স দরকার। আমি চাই ডক্টর ইউনূস আমাদের সাথে কথা বলুন, দরকার লাগলে বলবো আপনার কথা বলতে হবে,
কথা না বলে করতে পারবেন না। এমনিতে কি করছে দেখেছেন, ডক্টর ইউনূসকে যখন একটা ব্যাপারে বিতর্কিত ব্যাপারে জিজ্ঞেস করেছে যে এটা কি করবেন আপনি, মানে সেটা সংখ্যানুপাতিক ভোটের ব্যাপারই হোক আর আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে, উনি বলেছেন বিএনপি তো এটা বিরোধিতা করেছে, আমরা এদিকে যাব না। উনি সরাসরি বলছেন বিএনপি যদি বিরোধিতা করে আমরা তাতে যাব না। আর যখন তাকে বলেছে যে সংস্কার বিরোধী দল বিরোধিতা যদি করে তখন কি করবেন, উনি বলেছেন ভোট দিয়ে চলে যাবেন। ওনার কিন্তু খুব অভিমান, তার কথা না শুনলে উনি চলে যাবেন। এবং এখন বলছেন যেন তারও প্রকারে ভোট দিয়ে হলেও চলে যাবেন। আবার বলছি, তার মানে এত রক্ত ঘাম দিয়ে শেষ পর্যন্ত পরাজিত হলাম। অতএব আমাদের কাজ হলো, আমি বিএনপি সহ সব দলকে বলি, সরকারকে এটা বলা দরকার লাগলে নিজেরা নিজেদের প্রপোজাল প্রিপেয়ার করে, এই আমরা চাই, এতদিনের মধ্যে চাই, এবং এই পথে সেটা হতে পারে। এতদিন লাগবে কেন বলেন? নির্বাচনী সংস্কার কমিশন যেটা করেছে বদিউল আলম মজুমদার ভাই, তার ওনার 3 মাস লাগবে কেন? 3 দিনের মধ্যে পারে। উনি তো 3 বছর ধরে কাজ করছেন, আর লিখছেন কত সবসময় একইভাবে। ধরেন যে আপনার সংবিধানের ব্যাপার যেটা আছে, এটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এখন জানি না, রশিদ হয়তো বলবেন যে না রাষ্ট্রধর্ম থাকতেই হবে, আমি বলবো রাষ্ট্রধর্মের কোনো দরকার নেই। তাহলে সিদ্ধান্ত কীরকম করে হবে? এই সিদ্ধান্ত নেবে কে? একা তো ডক্টর ইউনূস বা সরকার কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। আমি বলছি এই সাবজেক্ট তাহলে বাদ দিয়ে দেন, যেটা বিতর্ক হবে সেটা নয়, একদম অন মিনিমাম ন্যাশনাল কনসেনসাস যা হবে সেইটার ভিত্তিতে সংস্কার করে দেবেন। সবাই সই করবে, এই ব্যাপারে একমত হয়েছি, তারপরে হবে কেউ তাকে আর ডকে তুলতে পারবে না, বিচারে তাকে তুলতে পারবে, র্যাটিফিকেশন অটোমেটিক হবে, বিকজ আপনি আগেই এলএফওর মতো কাগজটা সই করেছেন। আমি বলছি যে এইটাতেও তাহলে বেশি সময় তো লাগবার কথা না, 1 মাসের মধ্যে সবগুলো দলের সাথে কথা বলে করা যায়। সেটা যদি হয় তাহলে তাড়াতাড়ি ভোট দেওয়া দরকার। আমি সংস্কারের পক্ষে, কিন্তু ভোট বিলম্ব করার পক্ষে নই। কেন? আমি মনে করি ভোট তো তাড়াতাড়ি করা সম্ভব, এবং তাড়াতাড়ি ভোট যদি না করেন তারপরে জিনিসের দাম যদি আরও বেড়ে যায় আর মানুষ যদি দ্রব্যমূল্য কমাবার দাবিতে সরকারের বিরুদ্ধে মিছিল করে, সরকার ঠেকাতে পারবে? বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে যদি না দেন আপনি রোড ম্যাপ, তাহলে আমরা আন্দোলন নামবো। বিএনপি যদি রাস্তার মধ্যে আন্দোলন নামে, পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু করবে না। সরকার বিএনপি যদি বলে যে মন্ত্রী সাহেব যারা যারা আছেন অ্যাডভাইজার বাড়ি ছেড়ে চলে যান, ওরা সব বাড়ি ছেড়ে চলে যান, কারণ কার্ড দেওয়ার মতো লোক থাকবে না। তো এই জন্যে বলছি, যদি জাতীয় ঐক্য এইভাবে না থাকে তাহলে আপনি দেশকেই সেভ করতে পারবেন না। অতএব আমাদের আজকের কাজ এটাই, আমাদের বিশেষ করে বড় দল বিএনপি সহ সবাই এই দায়িত্ব পালন করা দরকার। আমাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, কিন্তু জাতীয় ঐক্য হওয়া মানে সব পয়েন্টে একমত হবেন না। নির্বাচন মানে ক্ষমতার লড়াই, ক্ষমতার লড়াই যখন হবে তখন আমি মহসিন রশিদ ভাইকে পরাজিত করতে চাইব, না হলে আমার জায়গা হচ্ছে না। তো ভোট মানে তাই প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতা মেনেও আমরা পরস্পরের বন্ধু হতে পারি। এটাই হলো গণতন্ত্রের বিউটি। যে ওই যে আবার আপনি বোধহয় বলেছিলেন যে এটাকে আমরা রুল অফ মেজরিটি বলছি, কিন্তু মেজরিটি যা বলে তাই সত্যি, এটা কিন্তু নয়। সেটা ডেমোক্রেসির সব জায়গাতেই আছে, আমরা এটা বুঝবো, কিন্তু আমরা মাইনরিটির রাইট টু স্পিক অ্যান্ড গিভ ওপিনিয়ন আমাদের সেটা রক্ষা করতে হবে। আমি মনে করি এইভাবেই আমরা আমাদের দেশ বদলাতে পারবো, এবং সেই দেশ বদলাবার মতো একটা চমৎকার পরিবেশ এই দেশে তৈরি হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মাফ করবেন, বিকজ আমার মনে হয়